আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ইয়েমেন ইসরায়েল পাল্টাপাল্টি বিমান হামলা, উত্তপ্ত হচ্ছে লোহিত সাগরের পরিস্থিতি। জানিয়ে দেব নাসারুল্লাহকে হত্যার কারণ জানালো ইসরায়েল। এছাড়া রয়েছে এবার চীন রাশিয়াকে টেক্কা দিতে যাচ্ছে তুরস্ক। সর্বশেষ জানিয়ে দেব দুই অঙ্গরাজ্যে ট্রাম্প ও কমলার মধ্যে তীব্র লড়াই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েল ইয়েমেন পাল্টাপাল্টি বিমান হামলা, উত্তপ্ত হচ্ছে লোহিত সাগর। ইসরায়েলি সামরিক বাহিনী পশ্চিম ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবস্থানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। রবিবার এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, রাইসা, হোদেইদা সমুদ্র বন্দর সহ বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পে হামলা চালানো হয়। এই অভিযানে ইসরায়েলের যুদ্ধ বিমানের পাশাপাশি ডজন খানেক আকাশযান অংশ নেয়। হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি এই সূত্রে জানা গেছে, হামলায় কমপক্ষে 4 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 3 জন বিদ্যুৎ প্রকৌশলী এবং 1 জন বন্দরকর্মী রয়েছেন। এই বিমান হামলার ফলে হোদেইদার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। এর আগে হুতিরা দাবি করছিল, তেল আবিবের নিকটবর্তী বেন গুরিয়ান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। ইসরায়েলের উপর তাদের সাম্প্রতিক আক্রমণগুলো গাজায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবেই চালানো হচ্ছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা জানায়, গত নভেম্বর থেকে লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালীতে ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়ে আসছে। ইসরায়েলের এই হামলার পর হুতিদের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল জানায়, ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন অব্যাহত এবং ইসরায়েলি হামলায় তাদের মনোবল ভাঙতে পারবে না। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় 105 জন নিহত হয়েছেন। প্রথমবারের মতো রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে আঘাত হানে ইসরায়েলি বোমা। ইসরায়েলে লেবাননের সীমান্তের কাছে সৈন্য এবং সামরিক সরঞ্জাম বাড়ানোর দেশটিতে সম্ভাব্য স্থল অভিযানের আশঙ্কা বেড়ে গেছে। এদিকে নাসারুল্লাহর হত্যার কারণ জানালো ইসরায়েল। লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসারুল্লাহকে হত্যার কারণ জানিয়েছে ইসরায়েল। শনিবার 28 সেপ্টেম্বর নাসারুল্লাহর মৃত্যুর খবর বিশ্বব্যাপী ছড়ানোর পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এই ঘটনা নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, হিজবুল্লাহর নেতা হাসান নাসারুল্লাহকে গেল রাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একটি সুনির্দিষ্ট আঘাতে হত্যা করেছে। তিনি হিজবুল্লাহর কেন্দ্রীয় সদর দপ্তরে ছিলেন এবং ইসরায়েলের জনগণের বিরুদ্ধে আরও হামলা করার নির্দেশ দিচ্ছিলেন। হিজবুল্লাহ বহু বছর ধরে হাসান নাসারুল্লাহর নেতৃত্বে অসংখ্য নিরীহ মানুষের উপর হামলা চালিয়েছে। নাসারুল্লাহর হাতে রয়েছে হাজার হাজার নারী, পুরুষ এবং শিশুর রক্ত। ইসরায়েলি ইহুদি, বিশ্বজুড়ে ইহুদি সম্প্রদায়, লেবানিজ, আমেরিকান, ব্রিটিশ, ফরাসি, সিরিয়ান এবং মধ্যপ্রাচ্যে বিশ্বের অন্যান্য দেশের অসংখ্য মানুষ তার শিকার হচ্ছেন। গত 8 অক্টোবর হিজবুল্লাহ হামাসের সঙ্গে মিলে ইসরায়েলের উপর আক্রমণ চালিয়েছে। 7 অক্টোবরের হামাসের হত্যাকাণ্ডের পর থেকে এবার 1 বছর ধরে নাসারুল্লাহর নেতৃত্বাধীন হিজবুল্লাহ শহরে গ্রামগুলোতে হাজার হাজার রকেট এবং আত্মঘাতী ড্রোন এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে। এর ফলে 60,000 ইসরায়েলি তাদের উত্তরাঞ্চলের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। হিজবুল্লাহ প্রকাশ্যে ঘোষণা করছে, তারা গ্যালিলি জয় নামক পরিকল্পনার মাধ্যমে ইসরায়েলের উত্তরাঞ্চলে 7 অক্টোবরের মতো আরও বড় আক্রমণ চালানোর পরিকল্পনা করছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তা কখনোই ঘটতে দেবে না। নাসারুল্লাহর এই শয়তানি সন্ত্রাসী সংগঠনের নেতা এবং তার সঙ্গী শীর্ষ সন্ত্রাসীরা ছিল আন্তর্জাতিক আইনের আওতায় বৈধ সামরিক লক্ষ্যবস্তু। নাসারুল্লাহ ইচ্ছাকৃতভাবে হিজবুল্লাহ সদর দপ্তরকে বৈরুতের দাহিয়াহ এলাকায় আবাসিক ভবনের নিচে স্থাপন করছিল, কারণ হিজবুল্লাহ লেবানিজ বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে। আমাদের যুদ্ধ লেবাননের জনগণের সঙ্গে নয়, আমাদের যুদ্ধ হিজবুল্লাহর সঙ্গে। নাসারুল্লাহর মৃত্যুর ফলে হিজবুল্লাহর হাতে নিহতদের জন্য ন্যায় বিচার হয়েছে। আমরা বারবার বিশ্বকে সতর্ক করছি যে হিজবুল্লাহ লেবানন এবং গোটা অঞ্চলকে বড় সহিংসতা ও সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। ইসরায়েল বৃহত্তর সংঘাত চায় না, আমরা শুধু 2টি জিনিস চাই, আমাদের জিম্মিদের মুক্তি এবং আমাদের নিরাপদ সীমানা। এদিকে রাশিয়া ও চীনকে টেক্কা দিতে যাচ্ছে তুরস্ক।
বিশ্বের অন্যতম পরাশক্তি চীন ও রাশিয়াকে টেক্কা দিতে চায় তুরস্ক। এজন্য দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে প্রভাব বিস্তার করতে মরিয়া প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে দেশটিতে চীন ও রাশিয়ার শক্তিশালী উপস্থিতি থাকায় তুরস্কের এই কাজটি কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই আফ্রিকা মহাদেশে তুরস্কের কৌশলগত অবস্থান বাড়াতে সম্প্রতি আঙ্কারা বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে। তুরস্কের বাইরে তাদের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি সোমালিয়ার রাজধানী মাকদুসিতে। সাম্প্রতিক সময় প্রতিরক্ষা ও নিরাপত্তা ইস্যুতে কয়েকটি চুক্তির পর মোগাদিশু তুরস্কের সেনাবাহিনীর সবচেয়ে বড় ঘাঁটিতে পরিণত হয়েছে। ইতিমধ্যে সোমালিয়ার অফশোর তেলের খনির সন্ধান এবং সামরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সেখানে একটি নতুন মিসাইল পরীক্ষা কেন্দ্র চালুর চেষ্টা করছে এরদোয়ান। অনেক আগ থেকেই আফ্রিকান ইনিশিয়েটিভ পলিসি গ্রহণ করার মাধ্যমে অঞ্চলটিতে বাণিজ্যিক, কূটনৈতিক এবং নিরাপত্তা চুক্তিগুলো দৃঢ় করার উদ্দেশ্যে কাজ করছে তুরস্ক। এই নীতির অধীনে অর্থনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে এরদোয়ান সরকার বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করছেন। বাজারের পণ্যের চাহিদা এবং ব্যবসায়িক লাভের কারণে দক্ষিণ আফ্রিকার মহাদেশে তুরস্কের ব্যবসায়ীদের কাছে বেশ আকর্ষণীয়। তবে মহাদেশটির বাজারে তুরস্ককে লড়াই করতে হচ্ছে চীন ও রাশিয়া সহ। মস্কো বেইজিংয়ের শক্তিশালী অবস্থানের পরও জুলাইয়ের মাসে তুরস্কের জ্বালানি মন্ত্রী সোমালিয়ার সাথে একটি হার্ড কার্বন অনুসন্ধান এবং উৎপাদন চুক্তি সই করেন। সোমালি উপকূলে 3টি ব্লকে তেল ও গ্যাসের অনুসন্ধান এবং উৎপাদনের একচেটিয়া সুযোগ পেয়ে যায় তুরস্ক। চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ অথবা অক্টোবরের শুরুর দিকে এই অঞ্চলে অনুসন্ধান জাহাজ পাঠাতে পারে আঙ্কারা। সোমালিয়ায় কমপক্ষে 3000 কোটি ব্যারেল তেল এবং গ্যাসের মজুত রয়েছে। এদিকে দুই অঙ্গরাজ্যে ট্রাম্প ও কমলার মধ্যে তীব্র লড়াই। আসন্ন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে মিশিগান ও উইসকনসিন অঙ্গরাজ্যগুলোতে এখন গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্যে পরিণত হয়েছে। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এসব অঞ্চলে জনমতের লড়াই দিন দিন তীব্র আকার ধারণ করছে। দ্য নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজের প্রকাশিত এক জরিপে দেখা যায় মিশিগানে কমলার সমর্থন 48% আর ট্রাম্পের 47%। অন্যদিকে উইসকনসিনে কমলা এগিয়ে আছেন 49% বনাম ট্রাম্পের আছে 47%। মিশিগানে 688 জন এবং উইসকনসিনে 689 জন ভোটারের মতামতের ভিত্তিতে এই জরিপে মার্জিন অব এর 4%। যদিও এই ছোট ব্যবধানে উভয় প্রার্থীর মধ্যে ফলাফল দোদুল্যমান থাকতে পারে, তারপরও উভয় অঙ্গরাজ্যে প্রতিদ্বন্দ্বিতা আরও উত্তেজনাপূর্ণ। নেব্রাস্কায় ট্রাম্পের চেয়ে 9 পয়েন্টে এগিয়ে আছেন কমলা হ্যারিস। যদিও সেখানে মাত্র একটি ইলেকটোরাল ভোট হয়েছে, তা সত্ত্বেও এটি নির্ধারণী ভূমিকা পালন করতে পারে, কারণ নির্বাচনের ফলাফল নির্ধারণে একক ইলেকটোরাল ভোট অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সিএনএন জরিপে দেখা গেছে গত সপ্তাহে মার্কিন নাগরিকরা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা বেশি শুনছেন। 20 থেকে 23 সেপ্টেম্বর করা এক জরিপে 1/3 ভোটার জানিয়েছেন তারা ট্রাম্পের সম্পর্কে বেশি খবর পেয়েছেন, যেখানে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের প্রচারণা তুলনামূলক কম প্রচারিত হয়েছে। গত মাসে ফ্লোরিডায় ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতারের ঘটনাটি রিপাবলিকানদের মধ্যে আলোচনা বেশি প্রাধান্য পেয়েছে। অন্যদিকে ডেমোক্র্যাট শিবিরের ওহাইতে হাইতি অভিবাসীদের বিড়াল খাওয়ার মিথ্যা অভিযোগ নিয়ে কথা বলা হয়েছে। দুই দলের মধ্যে খবর শোনা এবং পড়া এবং দেখার মধ্যে বড় ধরনের পার্থক্য দেখা গেলেও স্বতন্ত্র ভোটারদের মধ্যে উভয় ধরনের তথ্য প্রচারিত হয়েছে। ডেমোক্র্যাট সমর্থকরা এখনও কমলা হ্যারিসের বিতর্কের করা ফল নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। অপরদিকে রিপাবলিকানরা ট্রাম্পের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। এছাড়া উভয় শিবিরেই নির্বাচন সমঝোতা এবং নির্বাচনী প্রচারকে ঘিরে নানা ধরনের তীব্র আলোচনা হচ্ছে।